কিছু তেমন না। আর বিল্ডিং উপর পড়ছে, বিল্ডিং রেলিং ভেঙে গেছে, কেরিংটা খাইতে পড়ে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে বিশ্বের বৃহত্তম এই মসজিদের সংস্কার কাজে ব্যবহৃত ক্রেনের ওপর বজ্রপাত হতে দেখা যায়। এর আগে সকাল থেকেই ভারী বৃষ্টির পাশাপাশি তীব্র ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ে পবিত্র নগরী মক্কা। হারাম শরীফে ক্রেন দুর্ঘটনার জন্য এই বিরূপ আবহাওয়াকেই দায়ী করছে সৌদির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। তারপরও থেমে নেই সমালোচনা। একজন মুসলমান যেখানে জীবনে একবার হলেও কাবা শরীফ জিয়ারতের স্বপ্ন দেখেন, সেই স্থানে এমন দুর্ঘটনায় সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। হজের মাত্র 2 সপ্তাহ আগে কাবা শরীফকে ঘিরে থাকা মক্কার বড় মসজিদে হতাহতের এই ঘটনায় এখানকার নিরাপত্তার মান নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। গুরুত্বপূর্ণ এমন স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবশ্যই কিছু কৌশল দরকার। প্রতি বছরই হজ করতে এসে বিভিন্ন দুর্ঘটনায় অনেক মানুষ মারা যাচ্ছে, এমনটা কখনো কাম্য নয়। এই সমালোচনার মুখে দেশটির সরকার পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মক্কার গভর্নর প্রিন্স খালেদ আল ফয়সাল। তিনি এই ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা ও তাদের হজ পালনে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন। আমি সৌদি রাজ পরিবার এবং সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আশা করি আল্লাহ নিহতদের সবাইকে বেহেশত নসিব করবেন এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবে। মসজিদ আল হারাম কমপ্লেক্স প্রায় 88 একর এলাকা জুড়ে অবস্থিত। গত বছর মসজিদের এলাকা সম্প্রসারণ করে 4 লাখ বর্গমিটার করতে কাজ শুরু করে সৌদি সরকার। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এদিকে এ ঘটনায় আহত 40 বাংলাদেশের সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া এ দুর্ঘটনায় কোনো বাংলাদেশি নিখোঁজ নেই বলে জানিয়েছেন রাষ্ট্রদূত। 40 জন বাংলাদেশি তারা পেয়েছেন এবং তাদেরকে চিকিৎসা করে ইনিশিয়াল ফার্স্ট এইড এবং ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। 3 জনের অবস্থা ক্রিটিক্যাল ছিল, সেটা রাত্রে আমাদেরকে জানানো হয় যে তাদের অবস্থা এখন স্টেবল। হজ মিশনের কর্মকর্তা এবং দূতাবাসের কর্মকর্তাগণ বিভিন্ন হোটেল এবং আলাপ আলোচনার মধ্যে জানা যায় কোন বাংলাদেশি 40 জনের বাইরে কাউকে সেই অবস্থায় নিখোঁজ হয় নাই। ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত এখন রেল সংশ্লিষ্টরা। যাত্রীর বাড়তি চাপ সামাল দিতে রেলের বহরে যোগ হচ্ছে আরো 25টি ইঞ্জিন ও 138টি বগি। এছাড়া থাকছে 7 জোড়া বিশেষ ট্রেন, যা ঈদের আগে পরে 10 দিন বিশেষ সেবা দেবে। শিডিউল বিপর্যয় এড়াতেও থাকবে কড়া নজরদারি। এছাড়া সাধ্যের মধ্যে শতভাগ যাত্রী সেবা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানালেন রেলমন্ত্রী। রাশেদ লিমনের রিপোর্ট। ঈদে এমন দৃশ্যের সঙ্গে পরিচিত সবাই। যাত্রীদের এই বাড়তি চাপ সামাল দিতে প্রতি বছরই হিমশিম খেতে হয় রেল সংশ্লিষ্টদের। আবার আগাম টিকিট নিয়েও কম ঝক্কি ঝামেলা পোহাতে হয় না তাদের। আর তাই প্রতি বছরই বেশ আগে থেকেই চাপ সামলাতে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে রেলের আগাম টিকিট বিক্রির দিনক্ষণ। এদিকে রেলের ওয়ার্কশপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বর্তমানে চালু 119টি ইঞ্জিনের সঙ্গে যোগ হচ্ছে বাড়তি 25টি ইঞ্জিন। 886টি বগির বহরে যুক্ত হচ্ছে 138টি। ঈদের আগে 3 দিন ও পরে 7 দিন ঢাকা থেকে দেওয়ানগঞ্জ ও খুলনায় আর চট্টগ্রাম চাঁদপুর রুটে চলবে 5 জোড়া বিশেষ ট্রেন। আর ঈদের দিন শোলাকিয়া ঈদ জামাতের জন্য থাকবে 2টি বিশেষ ট্রেন। শিডিউল ঠিক রাখতেও নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। যে ট্রেনগুলো সাধারণভাবে বিলম্ব হয় সেইগুলো বিশেষভাবে মনিটর করে যাতে এই ঈদের উপলক্ষে বিলম্ব পরিহার করা যায়, তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। টিকিট কালোবাজারি বন্ধে ও যাত্রী নিরাপত্তায় থাকছে বিশেষ নজরদারি। ঈদ উপলক্ষে কোনো সময় একটু কালোবাজারি, বাউকান পার্টি, মলম পার্টির একটু দৌড়েত্ব বাড়ে। আমাদের আরএনবি এবং জিআরপি তো আছে, সাথে সাথে পুলিশ, র্যাব যাত্রীদেরকে নিরাপত্তার জন্য সবাই যৌথভাবে দায়িত্ব পালন করবেন। এছাড়া ভোগান্তি কমাতে পরবর্তী সময়ে ই টিকিটিং এর মাধ্যমে আরো বেশি টিকিট বিক্রি করা হবে বলেও জানান রেলমন্ত্রী। সাশ্রয় এবং তুলনামূলক আরামদায়ক হয় রেলের প্রতি মানুষের ঝোঁক বরাবরই একটু বেশি। উৎসব পার্বণে যা সবসময় চোখে পড়ার মতো। আর তাই আসছে ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রী সেবা শতভাগ নিশ্চিত করতে সাধ্যের মধ্যে নিজেদের সবটুকু প্রস্তুতি সেরে ফেলেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রাম থেকে দেশের 64টি রুটে চলাচলকারী বাসের ঈদের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি হয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই অগ্রিম টিকিট বিক্রি করায় অভিযোগ উঠেছে সবগুলো টিকিট কালোবাজারিদের কাছে চলে যাওয়ার।
যে কারণে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি অধিকাংশ যাত্রী। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অন্যান্য বছর অন্তত এক সপ্তাহ আগে থেকে সবার মাধ্যমে ঘোষণা দিয়ে ঈদের অগ্রিম টিকিট বিক্রি করেছে পরিবহন সংস্থাগুলো, কিন্তু এবার কোনো ঘোষণা না দিয়ে অনেকটা গোপনভাবে 10 সেপ্টেম্বর থেকে টিকিট বিক্রি শুরু করে দেয় তারা। এমনকি বড় বড় কয়েকটি পরিবহন সংস্থা 9 সেপ্টেম্বর থেকেই টিকিট বিক্রি শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। ফলে বাড়ি যাওয়ার কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। 23 তারিখে যাবো, বাড়িতে যাবো, কিন্তু এখন বলছে টিকিট নাই। এখানে লাগানো আছে 22-23 তারিখ সিট নাই। এখন আসলে আমাদের প্রশ্ন হলো এই সিটগুলো কোথায় গেছে। চট্টগ্রাম থেকে দেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের অন্তত 64টি রুটের গাড়ি চলাচল করে। যাত্রীদের অভিযোগ এবার 22 এবং 23 সেপ্টেম্বরের কোনো টিকিটই মিলছে না। অবশ্য তার একটা খোলা যুক্তি দিয়েছেন টিকিট বিক্রেতারা। 22 এবং 23 তারিখের টিকিটের চাপটাই বেশি, এই জন্য কালকে যারা আইছিল লাইন দিয়ে তারা টিকিট নিয়ে গেছে। টিকিট নাই, এখন প্রায় টিকিট শেষ হয়ে গেছে। এদিকে অন্যান্য দিনে যাত্রার টিকিট পাওয়া গেলেও তার দাম রাখা হচ্ছে অনেক বেশি। তবে এই অভিযোগ মানতে নারাজ পরিবহন কর্তৃপক্ষ। সরকারের যে কিলোমিটারের যে ভাড়া সেভাবে নেওয়া হচ্ছে, আর কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। অবশ্য পরিবহন মালিক সমিতির শীর্ষ নেতার দাবি, অগ্রিম টিকিট না পেলেও ঈদে চলাচলকারী যাত্রীদের তেমন কোনো সমস্যা হবে না। আগাম দেয়া হলেও গাড়ির পর্যাপ্ত আছে, রাস্তাঘাটও ইতিমধ্যে শুকনো আছে, রাস্তা গাড়ি চলাচল অব্যাহত রাখা যাবে। আমি আশা করছি যত যাত্রী আসুক আমরা ইনশাল্লাহ তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছাতে পারব। আর কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ আশপাশের জেলাগুলোর বাস যাত্রার কোনো অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে না। নগরীর কদমতলী, পাহাড়তলী, একেখান কাউন্টার থেকে যাত্রার আগেই টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রবাসের সময় আরো থাকছে। ভারতের মধ্যপ্রদেশের রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত 89, ধ্বংসস্তূপে আরো অনেকের আটকে থাকার আশঙ্কা। মেগা এবার বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে বাংলাদেশ এখন বিশ্ব সভায় মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবনে বঙ্গবন্ধুর 95তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশ ও দেশের মানুষের কল্যাণে রাষ্ট্র পরিচালনা করছে। কোমলমতি শিশুরা বঙ্গবন্ধুকে নিয়ে রচনা লিখেছে, ছবি এঁকেছে বাংলাদেশের। গত 4 বছর বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত জাতির জনকের জন্মবার্ষিকী উপলক্ষে রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তাদের হাতে পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশু কিশোরদের হাতেই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। তাই শিশুদের গড়ে তুলতে হবে যোগ্য নাগরিক হিসেবে। বাংলাদেশকে আমরা এমন ভাবে গড়ে তুলতে চাই যে বাংলাদেশের প্রতিটি শিশু শিক্ষায় দীক্ষায় উন্নত হবে, আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হবে। যেমন ডিজিটাল বাংলাদেশ, এখন সেটা বাস্তব। আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছি, কম্পিউটার শিক্ষা আজকে সার্বজনীন করে দিয়েছি। কাজে বাংলাদেশ এখন সব দিক থেকে এগিয়ে যাচ্ছে বিশ্ব সভায়। বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের আজকের যারা শিশু আগামী দিনে তারা যেন একটা সুন্দর উন্নত শান্তিপূর্ণ জীবন পায়, সেটাই হচ্ছে আমাদের কামনা। শেখ হাসিনা বলেন, জাতির জনকের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি দুস্থ মানবতার সেবায় কাজ করে যাবে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট। ট্রাস্টের মাধ্যমে অনেক দরিদ্র ছেলে মেয়েকে আমরা লেখাপড়ার জন্য সহযোগিতা করি, বৃত্তি দেই। আমাদের আওয়ামী লীগ করে এরকম বহু নেতারা আছেন বয়োবৃদ্ধ হয়ে গেছেন বা রোগে ধুকে চিকিৎসা পান না। আমাদের উপর বারবার আঘাত এসেছে। যেমন 21শে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা হয়েছিল। সে সময় আমাদের দলের অনেক নেতা কর্মী যারা গ্রেনেড হামলায় আহত হয়ে আছেন, এখনো পঙ্গুত্ব বরণ করেছেন। আমরা এদের সকলকে ট্রাস্টের মাধ্যমে আমাদের সাধ্যমতো সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ের কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কমনওয়েলথ এর মহাসচিব কমলেশ শর্মা। শনিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন কমনওয়েলথের মহাসচিব। এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি জানান, এই বছরের নভেম্বরে মাল্টায় আসন্ন কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান সংস্থাটির মহাসচিব। এ সময় জলবায়ু পরিবর্তন ইস্যুতে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশংসা করেন কমনওয়েলথ মহাসচিব। আসন্ন এ সম্মেলনে জলবায়ু বিষয়ে একটি বিশেষ অধিবেশন হবে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন কমলেশ শর্মা। এবার সম্মেলনটির উদ্বোধন করবেন সংগঠনের প্রধান রানী দ্বিতীয় এলিজাবেথ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা। গতরাত 9:45টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ বৈঠক হয়। বিএনপি চেয়ারপারসন দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন কমনওয়েলথ মহাসচিবের কাছে। কমনওয়েলথ দেশগুলোর সরকার প্রধানদের সম্মেলনকে সামনে রেখে শুক্রবার বাংলাদেশে আসেন কমনওয়েলথ মহাসচিব। সাক্ষাতের সময় বেগম জিয়ার সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ। দর্শক, নিউ ইয়র্ক স্টুডিওতে ধারণকৃত আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলাদেশ থাকছে সংবাদের পরের অংশে দেখার আমন্ত্রণ রইল। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন।